সবাই এখানকার রেসিডেন্ট, সবাই এখানকার রেসিডেন্ট। উনি বাইরে থেকে লোক, বাইরে থেকে লোক। আমি বিধায়ক, আমি যে কোনো জায়গায় যেতে পারি। আপনি এতদিন কোথায় ছিলেন বলুন? আজকে যে আমাদের বাড়ি আমাকে প্রশ্ন করার আগে আমি বিধায়ক বলি বলি দর্শক বন্ধুরা, রানীগঞ্জের তিরাটে বহিরাগত বাহিনী নিয়ে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল দেবী দাপাদাপি করছিলেন। হঠাৎ বিধায়িকাকে বহিরাগত বাহিনী নিয়ে গ্রামে ঢুকতে দেখে গ্রামের সাধারণ জনগণ তাকে ঘিরে ধরে এবং এতদিন পরে তিনি কেন গ্রামে এসেছেন, এতদিন তাকে গ্রামে দেখা যায়নি, নির্বাচনের আগে কেন তিনি গ্রামে এসেছেন এবং বহিরাগত লোকজনকে কেন গ্রামে ঢুকিয়েছেন, এই সমস্ত প্রশ্ন করাতে তিনি মেজাজ হারান। মেজাজ হারিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে জানান যদি তারা তার রাস্তা না ছেড়ে দেয় তাহলে সিআইএসএফ দিয়ে তাদের ওপরে গুলি চালিয়ে দেবেন। আপনি যদি আমাকে গুলি মারেন আমাকে রেকর্ডিং নিকালো, अभी तुरंत রেকর্ডিং নিকালো। তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয় এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় এলাকার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য সুবীর বন্দ্যোপাধ্যায় এবং সেই সুবীর বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ও পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্যে অবশেষে অগ্নিমিত্রা পাল দেবী এলাকা ছেড়ে বা গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। বিজেপিকে আটকাতে চাইছে। এসআইআর এ আজকে যারা ভুয়ো ভোটার ঢুকেছিল পশ্চিমবঙ্গে তাদেরকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে আর আরো কাটা। আজকে আমি পাড়ায় পাড়ায় ডিজিটাল করি লাস্ট 5 বছর ধরে, 4.5 বছর, আজকে আজ কয়েক মাস বাকি। হঠাৎ করে এই তিরাটে আপনি কি কাজ করেছেন, আপনি এখানে কি করে এলেন, আপনি এতদিন আসেননি, এই সমস্ত গ্রামের মানুষকে আজকে 1 ঘন্টা ধরে আমাকে এখানে 1 ঘন্টার উপর আমাকে এখানে আটকে রাখা হয়েছে। অগ্নিমিত্রা দেবী, আপনি এলাকার বিধায়িকা এবং আপনি এলাকায় গত 5 বছরে কি কাজ করেছেন, কি ডেভেলপমেন্ট করেছেন তার প্রশ্ন, বা এলাকায় কেন আপনাকে গত 5 বছরে দেখা যায়নি, প্রথমবার কেন দেখা যাচ্ছে, সেই সমস্ত প্রশ্নগুলো কি গ্রামের সাধারণ জনগণ, এলাকার সাধারণ মানুষ নরেন্দ্র মোদীকে করবে? এই নিয়ে আপনি 35 বার তাড়া খেলেন কেবলমাত্র আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। এতবার মনে হয় শুভেন্দু অধিকারীও তাড়া খায়নি গোটা পশ্চিম বাংলা জুড়ে। আর যদিও আপনি একটা কথা খুব বাস্তব বলেছেন, আপনি তো আর পঞ্চায়েত সদস্য নয় যে এলাকার উন্নয়নের খোঁজ রাখবেন, এলাকার খোঁজ নেবেন। ভারতীয় জনতা পার্টির 2021 বিধানসভা নির্বাচনের পর আপনার মতো যে চারগাছা বিধায়করা জয়লাভ করেছিল তারা নিজেদের এলাকা ভুলে গিয়ে 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর থেকে যেভাবে শুভেন্দু অধিকারীর পিছনে এবং সংবাদ মাধ্যম ও বিধানসভায় গলার শিরা ফুলিয়ে নিজেদেরকে রাজ্যের বিরাট হুনো নেতা ভাবতে শুরু করেছে, তাতে লিখে রাখুন আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে ভোট চাইতে গেলে বা এলাকায় প্রচারে গেলে কেবলমাত্র এলাকার সাধারণ জনগণের তাড়া খেতে হবে না, নিজেদের দলের দলীয় কর্মীদের প্রশ্নের মুখেও পড়তে হবে। বিজেপি কর্মীরা তোর ঘর ভেঙেছিল, ছাদ ভেঙেছিল। বিজেপি কর্মীরা তোর ঘর ভেঙেছিল, ছাদ ভেঙেছিল। বিজেপি কর্মীরা সবাই মিলে তোর ঘরের জন্য ছাদের ব্যবস্থা করে দিয়েছে। এটা সবাই মিলে ওর ঘরে একে একে পৌঁছে দিতে হবে ভাই। আপ ক্রোনোলজি সমঝ লিজিয়ে। ইনি জিতেন তিওয়ারি, আসানসোলের আরেকজন ভারতীয় জনতা পার্টির নেতা, বলছেন কি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তোর ঘর ভেঙেছিল, নে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আবার তোর ঘর করে দিচ্ছে। কারণ সামনে নির্বাচন, ভোটটা নিতে হবে। 2021 বিধানসভা নির্বাচনের আগে ঘর ভেঙেছিল আর 2026 বিধানসভা নির্বাচনের আগে করে দিচ্ছে ঘর। নিজের দলের কর্মীদের ঘর ভেঙেছিল নিজের দলের কর্মীরা, আবার সেই কর্মীদের দিয়ে সেই কর্মীর ঘর বানিয়ে দিচ্ছে। আর এই শুভেন্দু অধিকারী, এই ভারতীয় জনতা পার্টিরা আবার 2021 বিধানসভা নির্বাচনের পর পোস্টপল ভায়োলেন্সের নামে এনআইএ সিবিআই তদন্তের দাবি করেছিল। একাধিক জায়গায় এনআইএ সিবিআই তদন্তের নামে সাধারণ জনগণকে, পশ্চিমবাংলার সাধারণ মানুষকে হ্যাকেল করেছিল, হয়রানি করেছিল। হ্যাঁ, এটাই ভারতীয় জনতা পার্টির পলিটিক্স, এটাই ভারতীয় জনতা পার্টির স্ট্র্যাটেজি। হিন্দুর সঙ্গে মুসলমানকে লড়িয়ে দাও, দলিতের সঙ্গে আদিবাসীকে লড়িয়ে দাও, ব্রাহ্মণের সঙ্গে শূদ্রকে লড়িয়ে দাও এবং সবশেষে সব দায় অপোজিশনের ঘাড়ে চাপাও। যে কারণে আজ নরেন্দ্র মোদী কথায় কথায় নেহরুকে টেনে আনে আর শুভেন্দু অধিকারী দল পাল্টে তার সমস্ত অপকর্মের দায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে ঠেলে। আমাদের শিক্ষা আজ শেষ, 19,000 বিদ্যালয় বন্ধ হলো, শিল্প আজ শ্মশান। যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম টাটা করে, সেদিনই শিল্পের কফিনের শেষ পেরেকটা পোতা হয়ে গেল।
6,888টা শিল্প চলে গেল। अभी बदत है भाई, अभी बदत है। সালিম গোষ্ঠীকে বলা হলো কোন কোন জায়গা আপনার পছন্দ হচ্ছে আপনি দেখুন। তিনি আঙ্গুল নাড়িয়ে বললেন এই এই জায়গাগুলো আমার পছন্দ, আর সরকার সেই সেই জায়গাগুলো দেওয়ার মনস্থির করে ফেলল। সেই জায়গাগুলো চলে গেলে কত মানুষের ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে কত মানুষ কৃষিজ ফসল উৎপাদিত করে, কত কৃষিজ ফসল সেখান থেকে উৎপাদিত হয়, এবং সেখানে কত মানুষের বাস্তু ভিটা রয়েছে, ঘর রয়েছে, মন্দির মসজিদ মাদ্রাসা স্কুল রয়েছে, এগুলো কতটা নষ্ট হয়ে যাবে এটা পর্যবেক্ষণ হলো না, মূল্যায়ন হলো না। আমরা খুব খুশি এবং কৃতজ্ঞ এই আন্দোলন করতে গিয়ে সিপিএম পার্টির পোশাক ক্যাডারদের হাতে 7ই জানুয়ারি বিশ্বজিৎ ভরত সেলিমরা মারা গেল। এর পরেও প্রচুর মানুষ হতাহত হয়েছে। 14ই মার্চ এতগুলো মানুষ গুলি খেয়ে মারা গেল, তবুও কিন্তু মানুষের মনোবল এতটুকু ভাঙেনি। মানুষ এখনো ঐক্যবদ্ধ। 14 তারিখের এত বড় গণহত্যার পরেও এই নির্লজ্জ সরকার বলছে আমরা জমি অধিগ্রহণ করব না। আমরা বলি তোমরা কি অধিগ্রহণ করবে না? নন্দীগ্রামের মানুষ জমি দেবেন। আমরা প্রথম বলেছিলাম জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল করো। गजब टूबीबाज आदमी हो। জানেন তো, আমি খুব স্টাডি করে দেখেছি বর্তমান ভারতীয় রাজনীতিতে এই শুভেন্দু অধিকারী ও হেমন্ত বিশ্ব শর্মার মতো এত বড় পাল্টিবাজ নেতা না আর খুঁজে পাইনি। একসময় কংগ্রেসের সাম্প্রদায়িক সম্প্রীতির রাস্তায় হেঁটে ওপার বাংলা থেকে পার্টিশনের কারণে এপার বাংলায় আসা মুসলমানদের সাদরে ওয়েলকাম করে কংগ্রেসের বড় নেতা হওয়ার পর সারদা মামলায় নাম জড়িয়ে নিজের পিঠ বাঁচাতে হেমন্ত বিশ্ব শর্মা যেমন বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়ে সেই মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়িয়ে হিন্দুত্বের পোস্টার বয় বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে চায়, তেমন একসময় এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আরএসএস বিজেপিকে ব্রিটিশের দালাল বলা শুভেন্দু অধিকারীও বর্তমানে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সেই ব্রিটিশের দালালদের পা চেটে যাচ্ছে। আপনি বলুন 47-এর আগে বিজেপির যারা ঠাকুরদা ছিল, জনসংঘ, আরএসএস, তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল। আরএসএস এর যিনি অন্যতম সংস্থাপক সাভারকার জেলে বসে লিখতেন লিখি যে আমি তোমাদের স্পাই হব, গোয়েন্দাগিরি করব, স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব, আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও। রাজা কার ছিল? ব্রিটিশের দালাল। আমরা গান্ধীজিকে পুজো করি, এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পরায়, আর বিকেলবেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম গোডসের গলায় মালা পরায়। দেশপ্রেমে বিজেপি ছিল না, দেশপ্রেমে স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই। তাদের মুখে ভারত মাতা কি জয় মানায় না। দেখুন, রাজনৈতিক দল পরিবর্তন করার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল আইডিওলজি বা রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন হয়, সেটা খুব স্বাভাবিক জিনিস। কিন্তু তাই বলে ব্যক্তিগত ভাবনা চিন্তা, মতাদর্শ ও বিগত দিনের তার যে মার্গদর্শন সেটাও রাতারাতি পরিবর্তন করতে হয় না, তেমনটা খুব একটা দেখা যায়নি। বর্তমানে কংগ্রেস ছেড়ে বা অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বহু নেতা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। ভারতীয় জনতা পার্টির যে আইডিওলজি, সেই আইডিওলজির সঙ্গে তারা খাপ খাইয়ে নিয়েছে। কিন্তু এই শুভেন্দু অধিকারী বা হেমন্ত বিশ্ব শর্মার মতো দল পাল্টানোর সঙ্গে সঙ্গে বাপ পাল্টাতে না অন্য কোনো নেতাকে আর দেখিনি। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম। ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, उतने भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा। कि 15 लाख रुपए अकाउंट में क्यों नहीं आ रहे? देखिए, ये जुमला है। किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता, वो उनको भी मालूम है और आपको भी मालूम है, देश की जनता को भी मालूम है। किसी को कैश कभी नहीं दिया जाता, वो सबको मालूम है। ये भाषण देने का एक तरीका है, एक जुमला है। হ্যাঁ, এটাই মনে হয় বলে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। ক্ষমতায় এলে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর বাপ এখনো পর্যন্ত ভারতীয়দের অ্যাকাউন্টে কাঁচকলা ধরিয়েছে। আর উনি এখন বলছেন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে 3000 টাকা করে দেবে। সম্প্রতি আপনারা দেখেছেন বিহার নির্বাচনের আগে মা বোনেদের অ্যাকাউন্টে 10,000 কোটি টাকা দিয়েছিল বিহার সরকার। আর সেই বিহার সরকার ক্ষমতায় আসার পরে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ও নীতিশ এনডিএ সরকার ক্ষমতায় আসার পরে সেই মা বোনেদেরকে নোটিশ ধরিয়েছে টাকা ফেরত দিতে হবে। কারণ বিহার সরকার বলছে ওটা নাকি মা বোনেদের স্বনির্ভর হওয়ার জন্য ব্যবসায়িক ঋণ দিয়েছে, কিস্তিবন্দিতে এখন ফেরত দেওয়া চালু করতে হবে। দিল্লিতে মহিলা সমৃদ্ধি প্রকল্পের টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর রেখা গুপ্তা বিগত কেজরিওয়াল সরকারের ওপরে
অর্থনৈতিক বোঝার দায় চাপিয়ে দিয়ে সেই মহিলা সমৃদ্ধি প্রকল্পের অংশ হয় ইতিগন্ধ পুষ্প করে দিয়েছে। আবার এদিকে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান ক্ষমতায় আসার 5 বছরের মাথায় তো লাডলি বেহারা প্রকল্পই বন্ধ করে দিয়েছে। আর যে শুভেন্দু অধিকারী এই পশ্চিমবাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ভিক্ষা বলতো, সেই শুভেন্দু অধিকারী এখন ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে 3000 টাকা করে দেওয়ার কথা বলছে। আসলে উনি বুঝে গিয়েছে 100 দিনের কাজের টাকা আটকে আবাস যোজনার টাকা বন্ধ করে এসআইআর এর নামে নির্বাচন কমিশনকে দিয়ে সাধারণ জনগণকে হ্যাকেল করে কাজের পরিবর্তে হিন্দু মুসলমান দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যেভাবে গত 5 বছরে ওনারা পশ্চিমবাংলার জনগণকে হয়রানি করেছে, তাতে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভোট চাইতে গেলে ভোট দেওয়া তো দূরের কথা, কপালে প্রার্থীদের কেবল ঘাড় ধাক্কায় জুটবে। আর যে কারণে ক্ষমতায় এলে এটা দেবো ওটা দেবো বড় বড় প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবাংলার সাধারণ জনগণের মন জয় করতে চাইছে। কিন্তু শুভেন্দুবাবু ট্রেন যে স্টেশন ছেড়ে বেরিয়ে গিয়েছে তা হয়তো আপনি টের পাননি, যেমনটা টের পায়নি আপনার বাবা ট্রেড ডিল সই করানোর পরেও ট্রাম্প তাকে হুঁশিয়ারি দেবে পলিটিক্যাল কেরিয়ার শেষ করে দেওয়ার। Modi is a great man. That he loves Trump. Now, I don't know if the word love, I don't want you to take that any different. I don't want to destroy his political career, okay? কি বলছে মোদি খুব ভালো মানুষ এবং মোদি ট্রাম্পকে ভালোবাসে, কারণ মোদি জানে না হলে ট্রাম্প তার পলিটিক্যাল কেরিয়ার শেষ করে দেবে। উনি চুপ, ওনার মুখে সেলোটেপ, এখনো পর্যন্ত একটা উত্তর দেয়নি। হ্যাঁ, স্বাধীন হওয়ার পর থেকে মনে হয় ভারতবর্ষের কোনো রাষ্ট্রপ্রধানকে নিয়ে এত খিল্লি অন্য কোনো রাষ্ট্রপ্রধান কখনোই করেনি। ভারতবর্ষের কোনো রাষ্ট্রপ্রধানকে মনে হয় অন্য কোনো রাষ্ট্রপ্রধানের থেকে এত অপমান মুখ বুজে সহ্য করতে দেখা যায়নি। উনি চুপ, উনি মুখ বুজে বসে আছে আর জোকারের সার্কাসের মতো ট্রাম্পের হওয়াতে হওয়া মেলাচ্ছে, ট্রেড ডিলে সই করে দিচ্ছে। ভারতবাসীর বোঝার সময় এসেছে মোদির কোন সুতো বাঁধা আছে ট্রাম্পের হাতে, যে কারণে ট্রাম্পের কথায় মোদি নাচছে। ভারতবর্ষের প্রত্যেকটা সিদ্ধান্ত ট্রাম্প নিচ্ছে, না হলে চিরকাল ভারতবর্ষের বন্ধু বলে পরিচিত রাষ্ট্র রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে, রাশিয়ার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে, কোন শর্ত সাপেক্ষে কোন বাধ্যবাধকতার জায়গাতে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করছে, আমেরিকার থেকে তেল কিনছে, কৃষিজ পণ্য কিনছে। হ্যাঁ, ভাবুন ভাবার সময় এসেছে, না হলে এই দেশটাকে আবার আমেরিকার কাছে বিক্রি করে দেবে, আমেরিকার গোলামি করে দেবে। কারণ তাদের রক্তে তো গোলামি মিশে রয়েছে। এক সময় ব্রিটিশের গোলামি করেছে, এখন আমেরিকার করবে। কোনো ফারাক পড়বে না তাদের কাছে, কিন্তু ফারাক পড়বে আমার আপনার কাছে, যাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। তাই সময় এসেছে চাওয়ালাকে সঠিক জায়গায় ফেরত পাঠাতে হবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবে।